সমাপ্তির ওপারে জাবিন ফোরকান পর্ব সংখ্যা ২ পাঠে আমি ফারিয়া ইসলাম। ছেলেটাকে কেমন লাগলো? বাসার দরজা দিয়ে প্রবেশ মাত্র নিজের মায়ের মুখে প্রশ্নটা শুনে আরও আর বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। একপাশে মোড়ায় বসে পরনে হিলজোড়া খুলে নিয়ে শু ক্যাবিনেটে রাখতে রাখতে সংক্ষিপ্ত জবাব দিল, ভালো। আরোরার মা রূপসী মেয়ের জবাব শুনে ভ্রু কুঁচকে তাকালেন। শুধুই ভালো, অন্য কিছু নয়? আরোয়া বিরক্তিতে ক্যাবিনেটের দরজা আটকে উঠে থপথপে পা ফেলে বাড়ির ভেতরে এলো। লিভিং রুমে কাউচে হ্যান্ডব্যাগ ছুঁড়ে ফেলে খানিক ক্লান্ত গলায় জানালো, আমরা মাত্র একবার দেখে করেছি মম, ভালো মতো চেনা জানা এখনো বাকি। বিয়ে শাদী তো আর ছেলে খেলা নয় যে মুখ দেখে পছন্দ করে সেরে ফেললাম। রুশ্মি সন্তানের কথা শুনতে শুনতে ডাইনিং টেবিলের পাশে চেয়ারে বসলেন। আরোয়ার নিজের গলা থেকে ওড়না সরিয়ে রেখে টেবিলের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে পান করলো। তারপর সেটিকে ঠক করে আবার টেবিলে রেখে দিয়ে বলল, তাছাড়া উনি ডিভোর্সড। কেমন যেন হয়ে গেল না? যখন জিজ্ঞেস করলাম প্রাক্তন স্ত্রীর সাথে কি সমস্যা হয়েছিল, কিছুই বলল না। এমন অসৎ হলেও তো তার সাথে সংসার করা যায় না। বলেনি কারণ নিতান্তই ভদ্র ছেলেটা, আর আগের বউটা একবারে ডাইনি ছিল। রুশ্মির কথায় আরোরা চমকালো। মায়ের চেহারায় তীব্র বিতৃষ্ণার ছায়া আর কিছুই দেখতে পেল না। জায়দানের সঙ্গে বিয়ের কথাবার্তা ওঠার কারণটা হলো ছেলের মায়ের এবং রূপসীর বন্ধুত্ব। দুজনেই নাকি বাল্যকালের বান্ধবী ছিলেন, একই সাথে স্কুল কলেজ পার করেছিলেন তারা। পরবর্তীতে রুশ্মি নেদারল্যান্ডসে চলে যাওয়ায় আর তাদের যোগাযোগ ছিল না। ছেলের দ্বিতীয়বার বিয়ের জন্য প্রথম পছন্দ হিসেবে আরোয়াকে মনে ধরেছিল ভদ্র মহিলার। চেয়ার টেনে মায়ের মুখোমুখি বসল আরোয়া। না চাইতে স্পষ্ট এক আগ্রহ নিয়ে ঘিরে ধরল তাকে। রুশ্মিকে তাই জিজ্ঞেস করল সে, মানে পরকীয়া টাইপ কিছু? দূর, সেসব হলে তো তাও মেরে ধরে টাইট দিয়ে ঠিক করা যায়। ওই মেয়ে সাক্ষাৎ ইবলিশ ছিল, বুঝেছিস? রগে রগে শুধু আগুন জ্বলতো। তুই তো দেখিসনি, আমি আর তোর বাবা গিয়েছিলাম না আফটার ওয়েডিং সেরেমনিতে, তখন এক দেখায় বুঝে গিয়েছিলাম এই সংসারটা টেকার নয়। ডিভোর্সের কারণ কি ছিল প্রশ্ন হৃদয়ে হলেও ঠিক উচ্চারণ করতে পারল না। অন্য কারো ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করতে তার বিবেকে বাধছে। তবে বিবেকের দোহাই দিয়ে লাভ কি? যদি এই ছেলের বাঁধনে বাঁধা পড়তে হয় তবে তার সবটা জেনে নেওয়া উচিত নয় কি? মেয়ের দ্বিধাদ্বন্দ্বে স্পষ্ট পড়তে পারলেন রুশ্মি। ঝুঁকে এসে নিজের বয়সে ভারে হালকা চামড়া কুঁচকে আসা হাতটাকে আরোয়ার কোলে গুছিয়ে রাখা হাতের ওপর রেখে নরম কণ্ঠে বললেন, যে মেয়ে নিজের শাশুড়ির গায়ে হাত তুলতেও কাপড় বোধ করে না, তার সঙ্গে সংসার করা যায় না মা। আরোয়া থমকে গেল। ড্যাব ড্যাব করে চেয়ে রইল রুশ্মির নয়নের মাঝে, যেন তার মা এক্ষুনি বলে উঠবেন এতক্ষণ মজা করেছিলেন তিনি। অথচ রুশ্মি তেমন কিছুই করলেন না, উল্টো তার দৃষ্টি ভারী হয়ে উঠল। তোর মম ড্যাড তোর জন্য খারাপ কোনো সম্বন্ধ দেখেনি, এতটুকু বিশ্বাস করেছিস তো? একটু সুযোগ দিয়ে দেখ, হয়তো তোরা একে অপরকে মনকে সুস্থ করে তুলতে পারবি। রুশ্মি চেয়ার ছেড়ে উঠে পড়লেন, তবে আরোয়ার ঠায় বসে রইল। সম্পূর্ণ নির্বাক হয়ে গিয়েছে সে। তবে জায়দানের ডিভোর্সের কারণ কি এটাই, তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি? কিন্তু তাই বলে একটা মেয়ে এভাবে গুরুজনের গায়ে হাত তুলবে? এই দেশে ভদ্র সমাজে হিসেব খানিকটা অন্যরকম। এজন্যই কি জয়দানে তাকে নিজের প্রাক্তনের সম্পর্কে কিছুই বলেনি? হাজারো প্রশ্নের মাছের মতন ছলাৎ করে উঠল আরোয়ার হৃদয় সাগরে। মেয়ে আর কিছুই বলবে না ভেবে রুশ্মি চুপচাপ রান্নাঘরের দিকে পা বাড়ালেন। কাজের মেয়ে দুটোকে বলতে হবে আজকে যেন বেশি ঘি দিয়ে পোলাও রান্না করে। তবে তিনি লিভিং রুমের বাইরে যাওয়ার আগে হঠাৎ পেছন থেকে ভেসে এলো আরোয়ার কণ্ঠস্বর, মম, এসব তোমাকে জেসমিন আন্টি বলেছেন? রুশ্মি থামলেন, পিছন ঘুরে দাঁড়িয়ে নিঃশব্দে মাথা দোলালেন। আরোয়ার তার দিকে দীর্ঘ কিছুক্ষণ তার শেষমেশ বলে বসল, কিন্তু তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? চরম বিস্মিত হলেন রুশ্মি। রীতিমতো চোয়াল পাক হয়ে গেল তার। হাহাকার মেশানো কণ্ঠে আর্তনাদ করে উঠলেন, জেসমিনকে আমি অবিশ্বাস করেছিস? ওহ, কাউকে অবিশ্বাস করছি না মম। তবে একটা কথা কি জানো, এক হাতে কখনোই তালি বাজে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আরোয়া। একদম স্তব্ধ হয়ে মেয়ের পানে চেয়ে রইলেন রুশ্মি। চোখ পিট পিট করলেন। শুধুমাত্র এক পক্ষের কাহিনী শুনে কখনো আরেক পক্ষের বিচার করা উচিত নয়। উস্কানি না ফেলে গুরুজনের ওপর হাত তোলার মতো জঘন্য অপরাধ কেন মেয়ের দ্বারা সম্ভব বলে আমার মনে হয় না।
মুদ্রার ওপর পিঠে ভিন্ন একটা কাহিনী থাকে, মোটেও অসম্ভব কিছু নয়। এতটুকুই নিজের তার ব্যাখ্যা করল না আরোয়া। পায়ে পায়ে হেঁটে লিভিং রুম ছেড়ে বেরিয়ে গেল। পিছনে ফেলে গেল নিজের ওড়না এবং হ্যান্ডব্যাগ। জিনিসগুলোর দিকে তাকিয়ে পাকরুদ্ধ রুশমি মনে মনে ভাবলেন, আধুনিকতার নামে ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে আরম্ভ করেছে বর্তমান প্রজন্ম। তাদের কাছে কাজ ঠিকঠাকই সঠিক। আজকে ডেলিভারি বেশি নেই, অথচ এতটুকুই কেন একটা ক্লান্ত লেগেছে আমি বুঝতে পারছি না। গত কয়েকদিন যাবৎ রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। অদ্ভুত দুঃস্বপ্ন আমায় তাড়া করে বেড়ায়। সেই স্বপ্নে আমি ড্যাডকে দেখি, তার চোখ মুখে তাকে তীব্র ব্যথার গুঞ্জন, কেমন যেন ছটফট করে আমার সামনে। হাজার চাইলেও একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে পারি না তাকে। এই দূঢ় মানসিক অবস্থায় হয়তো বর্তমানে আমার শারীরিক দুর্বলতার কারণ। নভেম্বরে প্রকৃতি হালকা শীত হতে আরম্ভ করেছে, তবে ভর দুপুর হওয়ার মাথার উপর সূর্যি মামা ঘন ঘন আগুন টালছে। স্কুটির উপর হেলমেটে পড়ে থাকা সত্ত্বেও হেলমেটের আবরণ ভেদ করে মাথার তালুকে ছুঁয়ে যাচ্ছে উত্তাপ, একবারে চান্দি গরম হয়ে যাওয়া যাকে বলে। তার উপর পেটে ভীষণ ক্ষুধার জ্বালা। আজকে সকালে কিছু মুখে না দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। মীরাও একদম ভোরে ভার্সিটিতে চলে গিয়েছে। সে থাকলে ধমকে হলেও আমাকে খাওয়ায়। সড়কের ধারে স্কুটি পার্ক করলাম। পাশে একটা ভাসমান টং দোকান। দুইজন লুঙ্গি পরিহিত মধ্যবয়স্ক পুরুষ এবং একজন যুবক বেঞ্চে বসে চা পান করছে। মধ্যবয়স্করা রাজনৈতিক কোনো আলাপ করেছে। আসন্ন নির্বাচন নিয়ে তাদের বিস্তর চিন্তা। স্কুটি ছেড়ে নিজের গায়ে জ্যাকেটটা খুলে হ্যান্ডেলে জড়িয়ে এগিয়ে গেলাম। আমি কোনো অস্বস্তি ছাড়াই দোকানদারকে উদ্দেশ্য করে বললাম, মামা ১ পিস বনরুটি আর ২টো কলা দেবেন? অর্ডার জাহির করে ধপাস করে বেঞ্চে যুবক ছেলেটার পাশে বসে পড়লাম। সকলে আমার দিকে কেমন যেন অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো। এমন দৃষ্টি আমার জন্য মোটেও নতুন নয়। এদের রাস্তার ধারে টং দোকান, মেয়েদের আনাগোনা শূন্যের কোঠায় মাঝে মধ্যে ভার্সিটির ছেলেপেলেরা অনেক শখ করে যায় অবশ্য, তবে আমার মতন কেউ নির্দ্বিধার একলাই বিনা চিন্তায় বেঞ্চ দখল করতে পারে এমনটা হয়তো তারা আগে দেখেনি কিংবা ভাবেনি। আমি অবশ্য তাতে খুব একটা মনোযোগ দিলাম না। দোকানদার বনরুটি এবং কলা এগিয়ে দিতে প্যাকেটটা দাঁত দিয়ে ছিঁড়ে খাবারে মনোযোগ দিলাম। আপনি কি ডেলিভারি গার্ল? বনরুটি চিবুতে চিবুতে পাশের যুবকের প্রশ্ন শুনে আমি মাথা দোলালাম। ভ্রু তুলে নিজের স্কুটির দিকে নির্দেশ করলাম, যেখানে এখনো এক বক্স পিৎজা রাখা আছে। যুবক নিজের হাতের লাল চায়ের কাপে চুমুক দিয়ে দ্বিতীয় দফায় বলল, কিছু মনে করবেন না, আসলে এই রকম প্রফেশনে মেয়েদের খুব কম দেখা যায় তো, তাই জিজ্ঞেস করেছি। ইটস ওকে। এক কামড়ে একটি কলার অর্ধেক নাই করে দিয়ে কিছুক্ষণ আপন মনে চিবোলাম। তারপর খাবারটুকু গিলে নিয়ে বললাম, আমার একটা অনলাইন বিজনেস আছে, হোমমেড পিৎজা সেল করি। সেটার ডেলিভারি আমিই দেই। ওহ, ইন্টারেস্টিং। ভার্সিটিতে পড়েন? পড়ালেখা শেষ। যুবককে খানিকটা বিস্মিত হয়ে মনে হলো। সরু দৃষ্টিতে আমায় আপাদমস্তক দেখল। পাতলা পিনপিনে শরীর জড়ানো ওভারসাইজ টি-শার্ট আর ট্রাউজার দেখে বোধহয় সে আমার বয়স আন্দাজ করতে পারেনি। শুধু মাথায় শক্ত তেলতেলে খোঁপার বাঁধা চুল না থাকলে আমায় অনায়াসে ছেলে বলে চালিয়ে দেওয়া যেত হয়তো। আমার অবশ্য তাতে বিশেষ ভাতিক নেই। বনরুটি খতম করে ফেলেছি। হাত ঝেড়ে উঠে দাঁড়ালাম। ট্রাউজার পকেট থেকে ১০০ টাকার নোট বের করে দোকানদারকে দিয়ে যখন ৮০ টাকা ফেরত নিলাম, তখনই বিকট এক শব্দে রীতিমতো আকাশ বাতাস কেঁপে উঠল। শতান করে উল্টো ঘুরলাম। টং দোকানে অন্য মানুষগুলো লাফিয়ে দাঁড়ালো আমার পেছনে। মনে হলো যেন চোখের সামনে নিজের পৃথিবীটা থমকে যেতে দেখলাম। আমার স্কুটিটা রাস্তার ওপর উল্টে পড়ে আছে। সামনের অংশটা একবার দুমড়ে গিয়েছে। পেছনের চাকা উপরে উঠে আছে। বনবন করে ঘুরছে যেন আহত আর্তনাদ প্রকাশ। পিৎজার বক্স চাপা পড়ে থিতলে গিয়েছে সড়কের নিচে। নিঃশ্বাস প্রশ্বাস বলে একটা প্রতিক্রিয়া আছে, তাই ভুলে গেলাম ক্ষণিকের জন্য। আমার চোখে ভাসল শুধু দুমড়ে মুচড়ে যাওয়া একটা স্বপ্ন। ঠিক সামনে থমকে দাঁড়িয়ে আছে কটকটে লাল বর্ণের দানবটি, ল্যাম্বরগিনি। গাড়ির মডেল চিনতে আমার একটু অসুবিধা হলো না, কারণ একটা সময়ে দানবকে আমিই চালাতাম। সড়ক ধরে ছুটে যেতাম পাগলা ঘোড়ার মতন। যেন বাংলাদেশের যানজট বাঁধা ভাঙাচোরা সড়ক নয়, এফএসএ রেসিং ট্রাক বেরিয়ে ছুটেছে। ল্যাম্বরগিনি বনেটে দিয়ে ছিঁড় ধরেছে, বর্ণহীন ধোঁয়া বের হচ্ছে পাক গলে। কি হয়েছে বুঝতে আমার একটু অসুবিধা হলো না। আশেপাশে মানুষ ভিড় জমে গিয়েছে ততক্ষণে। উৎসাহী জনগণ আশেপাশে ফুটপাত মার্কেট থেকে উঁকি দিয়ে দেখছে কাহিনী। ল্যাম্বরগিনি দরজা অত্যন্ত বেখালিভাবে খুলে গেল। ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো
এক চটপুট 2 ইঞ্চি দানব। আসলে উচ্চতা এমন নাকি পরনে হেভি বুট থাকে বেয়ে গিয়েছে তা ভাবার কোনো অবকাশ নেই। তুলতুলে চেহারাটা এতটাই ভদ্রগোছ যেন অ্যাঞ্জেলরাও বুঝি এর চেহারা দেখে দ্বিধায় পড়ে যাবে। সেখানেই এথায় তো সবাই মানুষ। আমি নিশ্চিত এ এমন গড়নের পুরুষ যে সামান্য সময় রোদের নিচে থাকলে টুকটুকে লাল হয়ে যায়, কিন্তু তার চেহারা নিষ্পাপ ভাব সঙ্গে মনের মধ্যে জেগে ওঠা একটা বাক্য, একে আগে যেন কোথায় দেখেছি। কিছু আমাকে আটকাতে পারল না। আমার মাঝে তখন অগ্নিপাত ঘটেছে। বহুদিন বাদ আমি নিজের মধ্যে সেই চিরৎ ভয়ানক রাগের অস্তিত্ব টের পেলাম। এই রাগের জলোচ্ছ্বাসের মতন সামনে সবকিছুতে অত্যন্ত অবহেলায় ভাসিয়ে দিয়ে যায় অবলীলায়। লোকটির কাছে লেদার প্যান্টের ভেতর হাত ভরে গিয়ে এসে বাজখেয়ে কণ্ঠে খেকিয়ে উঠল, হুজ পার্কিং স্কুটি ইজ দিস? হু ইজ দ্যাট শিট? নিয়ন্ত্রণে যেতটুকু সুতো অবশিষ্ট ছিল তাও একটানে ছিঁড়ে গেল। লম্বা পদক্ষেপ এগোলাম আমি। ফুটপাত থেকে সড়কে নামার আগে পা থেকে নেভি ব্লু বর্ণের স্নিকার্স খুলে হাতে নিলাম। ভিড়ে ঠেলে ঠুলে ভেতরে ঢুকলাম। লোকটা তখন সবেমাত্র আমার ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্কুটিতে লাথি হেঁকিয়ে ফিরে দাঁড়িয়েছে। চোখের মাঝে আগুন জ্বলল আমার। বিদ্যুৎ গতিতে বাড়লাম নিজের হাত। 6 ফুটি দানবের কলার খুঁজে পেয়ে একটু বেগ পেতে হলো না। কলার টেনে তাকে ঝুঁকিয়ে হাতের স্নিকার্স জুতোটার শটান বসিয়ে দিলাম তার তুলতুলে গাল বরাবর। সপাসপ 2টি জোড়া জুতোর বাড়ির সঙ্গে চেঁচিয়ে উঠলাম, আই অ্যাম দ্য ফার্কিং শিট, ইউ মাদারফাক! প্রথমবার এই অঞ্চলের উৎসাহের বীরকে অব্ধি স্পর্শ করে দিল আমার আচরণ। চোখের কোণে স্পষ্ট দেখলাম কয়েকজনের হাতে উঠে এসেছে মোবাইল ফোন, কিন্তু তখন আমি বিচার বিবেচনা বোধ বলতে কিছুই অবশিষ্ট নেই। আমার আঘাতে এতটাই জোর ছিল যে লোকটার মাথা ঝুলে পড়ল একপাশে। সে তখন ফিরে তাকালো। তখন তার বাদামি বর্ণের চোখ মাঝে অদ্ভুত এক ঝিলিক দেখতে পেলাম। ওই নয়নের বাদামি খোলা দেখে ঘৃণ মুহূর্তের জন্য থমকে গেলাম। আবারও মনে হলো এহেন আলোড়ন আমি আগেও দেখেছি। লোকটি ঠোঁটের কোণে গুটিক রক্তবিন্দু জমেছে। সেটি অবলীয় নিজের জিভের ডগায় ছেটে নিয়ে আমার দিকে তাকিয়ে তির্যক হাসল। এ প্রিটি লিটল ক্রিয়েটার আর ইউ? তার তীক্ষ্ণ চোখ আমার সমস্ত শরীর ঘুরপাক খেলো বিনা দ্বিধায়। এত লোকের সামনেও নিজের দৃষ্টির মাঝে জ্বলজ্বল করা লোভী হায়নাকে লোক দেখানো কোনো আগ্রহ দেখা গেল না তার মাঝে। উন্মত্ত হয়ে উঠল আমার অন্তরাত্মা। তার কলার ধরে জোরে জোরে ঝাঁকিয়ে বললাম, কথায় কথায় ইংলিশ মারিয়ে বোঝাতে চাস তোর বাপের অনেক টাকা? কুত্তার আওলাদকে সোজার পাশে কি বলি জানিস, কুত্তার বাচ্চা? এই প্রথম তার বাদামি নয়ন জুড়ে লোভের বদলে ক্রোধ দেখতে পেলাম। ক্ষিপ্ত হয়ে আমার গলা নিজে প্রশস্ত 2 হাতে সজোরে চেপে ধরল সে। বায়ু আদান প্রদানের সমস্ত পথ রুদ্ধ করে দিল। চাপ প্রয়োগ করলো একবারে শ্বাসনালী বরাবর। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে জোর দিয়ে উচ্চারণ করলো, 12 বাথারি কোথাকার! তোর অসাহিত্য দেখে অলমোস্ট দয়া করে ফেলেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম ওয়েস্ট এ বিচ, অলওয়েজ এ বিচ। তোর দয়ার খাতায় আগুন। রাস্তাকে পারিবারিক সম্পত্তি ভাবিস? রেসিং ট্রাক বানিয়ে রেখেছিস ইম্পোর্টেড কারের জন্য? অক্সিজেন অভাবে আমার মুখ লাল হয়ে উঠতে লাগলো। কাশতে শুরু করলাম। তাতে মজা পেয়ে এক হাতে গলা চেপে অন্য হাতে গাল ছুঁয়ে দিল লোকটি। গিন গিন করে উঠলো আমার সমস্ত শরীর। হ্যাঁ, এই রাস্তা আমার বাপ দাদার সম্পত্তি। তুই পকিন্নি বেয়ে জায়গায় পার্ক করেছিস কেন? মনে হয় তুই জানতি আগে থেকে যে আমি আসবো। তোর প্ল্যান নয় তো বড়লোক মাছ জালে পাঠানো? ভেবেছিস মেয়ে বলে গায়ে হাত দিতে পারবি না? আমার মন মস্তিষ্ক কোনোটাই আর ক্রোধের চাপ সইতে পারল না। মাথা দিয়ে সজোরে টুকি দিলাম তার কপালে। কোকিয়ে উঠে লোকটা আমার গলায় ঢিল দিয়ে পেছনে সরে যেতে ঝাঁপিয়ে পড়লাম শিকারির পশুর মতন। গাড়ির বনেটে ওটাকে আশ্রে ফেলে লাথি হাঁকিয়ে দিলাম সপাটে। কোথায় গিয়ে লাগলো খেয়ালই করলাম না। দরকার নেই। পাশে পড়ে থাকা স্নিকার্সটা আবারও তুলে নিলাম। পিঠ বরাবর বাড়ি দিতে দিতে পাগলের মতন চিৎকার ছুড়লাম, তুই পকিনি, তোর 14 গোষ্ঠী পকিনি, পকিনির বাচ্চা! গিয়ে কাঁদিস তোর আব্বার কাছে, বলিস এই বিছারে জুতের বাড়ি খেয়ে বাসায় ফিরেছিস, শালা কাপুরুষ একটা! আফা আফা থামেন। আশেপাশের লোকজন যেন হঠাৎ করে শুভ বুদ্ধি উদয় হলো, তাই আমায় এসে ধরলো কয়েকজন। 2জন পুরুষ এবং এক বয়স্ক মহিলা আমাকে টেনে সরিয়ে নিতে তার কাছে। বেচারা তখনও গাড়ির বনেটে উৎপটাং হয়ে পড়ে আছে। আমি স্নিকার্স উঁচিয়ে চেঁচিয়ে হুমকি দিলাম, আরেকবার পাবলিকের রাস্তায় বাপের রেসিং ট্রাক মনে করার আগে 154 বার ভাববি জাউরা। লোকটি বনেট থেকে মাথা তুলে সামান্য পিছনে ঘুরে তাকালো। বাদামি নয়ন জুড়ে ঘূর্ণিঝড় উঠেছে। মুখে কিছু উচ্চারণ করলো না সে, কিন্তু এমন দৃষ্টি অর্থ বুঝতে আমার একটুও বাকি রইল না। তোর শেষ আমি দেখে নেব। পুলিশের টলগাড়ি উপস্থিতির কারণে ঝামেলা
এরপর এগোলো না বললেই চলে। তবে হ্যাঁ, আমার ক্ষতিপূরণ বলতে আমি কিছুই পেলাম না। পুলিশ সত্য আমাকে বলল চুপচাপ এই স্থান ত্যাগ করতে। তাদের যে টাকায় কেনা হয়েছে বুঝতে বাকি রইল না আমার। ওই মুহূর্তে কারোর সঙ্গে বিন্দুমাত্র তর্ক করার শক্তি কিংবা মনোভাব আমার মাঝে আর ছিল না। আমি টং দোকানে সে যুবকের সাহায্যে আমার দুমড়ে মুচড়ে যাওয়া স্কুটিটা টেনে কাছে এক গ্যারেজের দিকে যাত্রা করলাম। সাবিন চলে যেতে পুলিশ ঘিরে থাকা লোকটি রুমাল নিজের রক্তবিন্দু লেপটে থাকা মুখ মুছতে মুছতে আশেপাশে তাকালো। ভিড়ের মাঝে দাঁড়ানো পুরাতন মডেলের আইফোন হাতে এক তাগড়া ছেলেকে চোখ পড়লো তার। খানিক মাস্তান টাইপের দেখতে, সিগারেট পুকছে ঠোঁটে। লোকটি এগিয়ে গেল তার দিকে। অমায়িক এক হাসি মেখে ছেলেটি তাকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। চোখে ফুটল খানিকটা ভয় এবং কৌতূহলবোধ। আইফোন অনেক সুন্দর স্টেবল ভিডিও হয় জানিস। ছেলেটার প্যালফ্যাল করে ছেড়ে রইল। লোকটা হাসি বেশ খানিক, তারপর পকেট থেকে নিজের কমলা আইফোন 17 প্রো ম্যাক্স বের করে বলল, যেটা রেকর্ড করেছি সেটা সুন্দর করে আমার ফোনে ট্রান্সফার করতে। বাচ্চা পেনশনের 10টা প্যাকেট আজ তোর জন্য। এভরিথিং ক্লিয়ার? এনি ডাউটস স্টুডেন্টস? গ্যালারি ক্লাসে অবস্থান করা শিক্ষার্থীরা সকলে প্রায় একযোগে নিঃশব্দে মাথা নাড়ালো। জায়দান হাতের মার্কপেন টেবিল রেখে পিছনে প্রজেক্টর বোর্ডে স্লাইড সরিয়ে ভিন্ন স্লাইড দেখিয়ে মাউস স্পিডে বলল, তাহলে এটা তোমাদের নেক্সট প্রজেক্ট। আমি অলরেডি টিম সিলেক্ট করে দিয়েছি। এই এক্সপেক্ট দ্য বেস্ট ফ্রম ইউ অল। আর নিরূপা, তোমার নেক্সট লেকচার শেষে আমার অফিসে যোগাযোগ করবে। প্রজেক্টগুলোর ম্যাটেরিয়ালগুলো নিও। যে প্রফেসর সিআর। নিরুপমা একদম সামনের গ্যালারি থেকে মাথা দুলিয়ে তৎক্ষণাৎ সম্মতি জানালো। জায়দান নিজের মার্কপেন আর ল্যাপটপ তুলে প্রজেক্ট বোর্ড বন্ধ করে বাইরের দিকে পা বাড়াতে সকল শিক্ষার্থী একযোগে বলে উঠল, আসসালামু আলাইকুম প্রফেসর। ওয়ালাইকুম আসসালাম। বাইরে পা রাখতে ভেতরে গুঞ্জনি স্পষ্ট কানে এলো তার। কয়েকজন মেয়ের উজ্জ্বল কণ্ঠস্বর। নীরু, কি লাগি রে তুই? প্রফেসরকে কতবার করে দেখতে পারিস সিয়ার হওয়ার বদলতে? এইসব উল্টাপাল্টা কথা বন্ধ কর, উনি আমাদের শিক্ষক গুরুজন। হা হা, তুই তো বললেই সেসব ভাবছি পরের বার সিয়ার হওয়ার লিস্টে আমিও নাম লিখাবো। এমন মন্তব্য প্রায়শই শুনতে পায় জায়দানকে। তবে তাতে তার বিশেষ কিছু যায় আসে না। দুনিয়ারি কার্যকলাপের প্রতি তার আগ্রহবোধ শূন্যের কোঠায়। মুখের ওপর কেউ তার ব্যক্তিত্বের প্রশংসা করলেও তার মাঝে লজ্জাবোধ কিংবা খুশি কোনোটা অনুভূতির প্রভাব পড়ে না। তার চেহারা গাঁথনি সবসময় একই রকম থাকে। হাজার খুশির সংবাদ কিংবা হাজার দুঃখের সংবাদ শুনলেও তার মাঝে পরিবর্তন আসে খুবই ক্ষীণ। আলাপ আলোচনার সমালোচনার গুঞ্জন গুজব সবকিছুই তার মাঝে অনুভূতি সৃষ্টি করতে অক্ষম। এমন কিছু মানুষ আছে পৃথিবী যাদের জন্ম থেকে বড্ড কম্প্যাশনের অভাব। জায়দান ঠিক তেমন একজন মানুষ। করিডোর ধরে ধীরে ধীরে নিজের অফিসের দিকে এগোলো জায়দান। আশেপাশে অনেক শিক্ষার্থী কোলাহল। এলিভেটরের সামনে অপেক্ষমান বেশ কয়েকজন। দেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এটি, ব্র্যাক ইউনিভার্সিটি। কানাডা থেকে সাইবার সিকিউরিটি বিষয়ের ওপর পিএইচডি সমাপ্ত করার পর দেশে সেটেল হওয়ার ইচ্ছে না থাকলেও পারিবারিক চাহিদার কারণে আসতে হয়েছে তাকে। পরিবারের বড় ছেলে দূরে থাকলে সেটা নাকি অভিজাত সমাজের সম্মানহীনতার কারণ। তাকে এগিয়ে যেতে দেখে প্রায় সকল শিক্ষার্থী পদে পদে সালাম দিচ্ছে। জায়দান শুধু হালকা মাথা তুলে এগিয়ে যাচ্ছে। রমণীদের আলাদা নজর তার চোখে পড়ছে ঠিকই, কিন্তু বিশেষ কোনো আগ্রহবোধ আসছে না। হাঁটার মাঝখানে ল্যাপটপ খুলে সে আগে থেকে প্রস্তুত করে রাখা ফাইল ডাটা ট্রান্সফার শুরু করলো। সময় ক্ষেপণে সবসময় বাদ বাঁধে তার মস্তিষ্কে। আগামীকাল সন্ধ্যা 7:30 অ্যাস্থেটিক রেস্তোরাঁ বনানী। কাজের মাঝখানে হঠাৎ করে ইমেল উইন্ডোজ বেশি ওঠা জায়দানের হাঁটার গতি খানিক কমে এলো। নির্বিকার ভঙ্গিতে সে পরীক্ষা করলো। ইমেল আইডির নাম আরওয়া আহসান 1056@gmail.com। প্রথমবার দেখা হওয়ার পর দ্বিতীয়বার সাক্ষাতে সম্পূর্ণ ভার জায়দান মেয়েটির উপর ছেড়ে দিয়েছিল। বলেছিল দ্বিতীয়বার সে কোথায় কখন দেখা করতে চায় তা জানাতে। আরওয়ার অবশ্য তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চেয়েছিল, কিন্তু সে দেয়নি। এক বাক্যে বলেছিল ইমেলে যোগাযোগ করতে। জায়দান জানে মেয়েটি হতবাক হয়েছে, হয়তো রাগও করেছে, কিন্তু তার কিছুই করার নেই। সে মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক তৈরি করতে একদমই পছন্দ করে না। তার পরিবার এবং বন্ধুরা বাদে কলিগদের কাছে অবধি তার ব্যক্তিগত আইডি কিংবা অন্য কোনো যোগাযোগের মাধ্যম নেই। অবশ্য জায়দান এক হোয়াটসঅ্যাপ বাদে অন্য কিছু ব্যবহার করার প্রতি সম্পূর্ণ অনাগ্রহী। ইনস্টাগ্রামে তার ঢোকা হয় মাসে একবার।
হাঁটতে হাঁটতে খানিক অসুবিধা হচ্ছে বিধায় জায়দান এক পাশে বেঞ্চে বসে থাকা দুইজন শিক্ষার্থীর পাশে বসে পড়ল। তারা খানিক সম্মান দেখিয়ে সরে বসল। তাতে বিশেষ ব্যতিক নেই প্রফেসরের। হাঁটুর উপর ল্যাপটপ রেখে দ্রুত হাতে টাইপ করলো সে দুটো শব্দ, ওকে ডান। ফিরতি ইমেল পাঠিয়ে জায়দান হোয়াটসঅ্যাপে নিজের একবার ছোটবেলার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু মিশিরকে মেসেজ করলো, ভালো একটা অনলাইন পেজ দেখে আমার তরফ থেকে একটা ফুলের বুকে অর্ডার দিয়ে রাখিস, আগামীকাল বিকেলের মধ্যে যেন বাসায় পৌঁছে দেয়। মিশির দেখছি কি দেখেনি তার প্রতি আগ্রহ নেই জায়দানের। নিজের বন্ধুর নামটা রহস্য তার মনে পড়ল হঠাৎ করে। মিশিরের মা নাকি দেশের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ মিশির আলী চরিত্রের বিশাল ভক্ত ছিল। হুমায়ুন আহমেদকে তার জায়দান জানে, তবে লেখকরা কেন বই তার পড়া হয়নি। ক্লাস 5-এ থাকতে সে প্রথম যে বই নিজের টাকা কিনেছিল সেটা ছিল কোয়ান্টাম ফিজিক্স। তার জীবনে এমন অদ্ভুত নামে দুজন মানুষ আছে, এক তার বন্ধু মিশির, স্বয়ং অন্যজন। মস্তিষ্কে দারুণভাবে নিয়ন্ত্রণ করতে জানে জয়দান, তাই নামটা স্মৃতিতে আসার আগে চিন্তা শক্তিকে থামিয়ে দিল সে। ল্যাপটপ বন্ধ করে উঠতে নিল, ঠিক তখনই পরিচিত এক যান্ত্রিক কণ্ঠস্বর তার কানে ঠেকল, কুত্তার আওলাদকে কি বলে জানিস, কুত্তার বাচ্চা। মাথা ঘুরিয়ে তাকালো জায়দান। যে দুজন শিক্ষার্থীর বেঞ্চে বসেছিল তারাই নিজেদের ফোনে কোনো ভিডিও দেখছে। চোখের চশমা খানিকটা ঠিকঠাক করে নাকের ওপর টেনে জায়দান দেখার জন্য ঝুঁকে এলো নিঃশব্দে। শিক্ষার্থী দুজন ভীষণ অবাক হয়েও কোনো কথা বলল না, উল্টো সে ভালো মতো দেখতে পায় মতো করে ফোনটা ধরলো। স্ক্রিনে বর্তমান সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটা ভিডিও দেখা যাচ্ছে, কোনো এক দুর্ঘটনায় অঞ্চলে, আর এর একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে চিৎকার করতে করতে একটা ছেলেকে জুতো পেটা করতে থাকা মেয়েটাকে চিনতে তার সমস্যাই হলো না। এই মুখ সে আজীবন ভুলতে পারবে না। সাবিন তার প্রাক্তন স্ত্রী। অকথ্য ভাষার ইতিমধ্যে অসভ্য শব্দগুলোর সঙ্গে সঙ্গে সাবিনকে দেখা যাচ্ছে নির্দয়ভাবে একজন ছেলেকে মারধর করতে। উপরে ক্যাপশন দেওয়া পিৎজা পেস্তে গিয়ে খাবারের বিরুদ্ধে লো কোয়ালিটির অভিযোগ পাওয়া, রাস্তার লোকজনকে ডেকে ভদ্রলোক গ্রাহককে হেনস্থা করা এক জঘন্য মহিলা। ফেজের নাম মেনশন করে দেওয়া আছে ভিডিওর কমেন্ট বক্সে, সেখানে হাজার হাজার মানুষ অকথ্য ধরনের মন্তব্য। এটা কি কোথাকার ঘটনা? জায়দান প্রশ্ন করতে শিক্ষার্থীর একজন কাজ ঝাঁকিয়ে বলল, খুব বেশি কিছু জানি না, ফেসবুকেই দেখলাম আজকে দুপুরের ঘটনা। এই মহিলা নাকি পিৎজা ডেলিভারি দিতে গিয়েছিল, কিন্তু কাস্টমার আশানুরূপ হয়নি বলে মন্তব্য করার রেগে মেগে তাকে জুতো খুলে মারধর শুরু করে। কাস্টমার বাজে রিভিউ দেওয়ার মন্তব্য করলে তাকে রাস্তায় টেনে এনে নাটক সাজ। এরপর নাকি ওই বেচারার গাড়িও ভেঙে দিয়েছে। আমি বুঝি না মানুষের এত দেমাগ কিসের। 2 দিনের একটা পেজ খুলে নিজেকে বিরাট ব্যবসায়ী মনে করে বোধ হয়। ফেজটা রিপোর্ট মেরে পাবলিক নষ্ট করে দিলে ভালো হবে, তবে এদের হুঁশ হবে। সামাজিক ইনফ্লুয়েন্সার কোথাকার, নাটক করে ভাইরাল হওয়ার ধান্দা। শিক্ষার্থীদের কথা শুনে জায়দান কোনো মন্তব্য করলো না, শুধু ফোনটা ফিরিয়ে দিয়ে বলল, ভিডিওর লিঙ্কটা আমার ইমেলে পাঠাও। শিক্ষার্থী দুজন অবাক হয়ে একে অপরের দিকে চাওয়াচাই করলেও কোনো কথা বলল না, চুপচাপ প্রফেসরের আজ্ঞা পালন করলো। তাদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা অবশ্যই জায়দান নেই। সে হাঁটতে হাঁটতে পুনরায় নিজের ল্যাপটপ খুলেছে। এইবার ইমেলে সে পাঠানো ক্লাসে সিআর নিরুপমার কাছে, আজ আমার অফিসে আসার দরকার নেই, আমি বাসায় চলে যাচ্ছি। প্রজেক্টর ম্যাটেরিয়াল আগামীকাল লেকচারের সময় তোমাকে দিয়ে দেব। ফিরতি কিছুর অপেক্ষা না করে ল্যাপটপ বন্ধ করে লম্বা পায়ে হেঁটে নিজের অফিসে পৌঁছালো জায়দান। সব কিছু গুছিয়ে টেবিলের পাশ থেকে নিজের হেলমেট তুলে নিয়ে মাথা জড়াতে জড়াতে পার্কিং এরিয়ার দিকে এগোলো। অপেক্ষামান তার ভাই বাহনটিকে চেপে বসে পকেট থেকে রাইডিং গ্লাভস দুটো বের করে হাতে জড়ালো, তারপর হ্যান্ডেল চেপে ইগনিশে চাপ দিল। ব্যাকের গেট বেয়ে যখন তার বাইক বেরিয়ে যাচ্ছে তখন বিনা কারণে কিছু শিক্ষার্থী দৃষ্টি তাকে অনুসরণ করলো। বাইক চালানো মানুষের কোনো অভাব না থাকলেও এখন প্রফেসরের পেশায় থাকা মানুষের দৈনিক ব্যাপার্য বাহন ছিল জিনিসটা অন্যান্য দাছের। জায়দান ক্রমশ হাতের চাপ বাড়লো, সঙ্গে বৃদ্ধি পেল গতি। বায়ুর চাপটার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে লাগলো তার গলায় ঝুলতে থাকা ট্রাক। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে, সময় এখন রাত 8টা। ছোট ছেলেটা তার দুপুরে বাসায় ফিরেছে কাটা গাল এবং ছোট ক্ষত নিয়ে। বরফ এবং ওষুধ লাগিয়ে দেওয়ার সময় কি হয়েছে জিজ্ঞেস করে ছেলেটা শুধু মিটিমিটি হেসেছে। ওইদিকে বড় ছেলে যে কখনো সন্ধ্যার আগে ভার্সিটি থেকে ফেরে না, সে দুপুরের পর পরে ফিরে সেই যে নিজে স্টাডি রুমে ঢুকেছে, বের হওয়ার নাম গন্ধ নেই। আজকে দিনটা কেমন যেন অশুভ লাগছে। তাই জেসমিন শিকদারকে ডাইনিং টেবিলে বসে প্রাইভেট শেফের দক্ষ হাতে বানিয়ে দেওয়া কফি অসাধন করছেন তিনি। ব্যাপারটা হলো কি, যুক্তিগুলো মিলিয়ে উঠতে পারছে না জেসমিন। ভাইয়া, হঠাৎ করে সমস্ত ডুপ্লেক্স বাড়ি কাঁপিয়ে তোলা
ছোট ছেলের হুঙ্কার শুনে জেসমিন এতটাই চমকে উঠলেন যে মগ থেকে কফি চলকে পড়ল তার সিল্কের ম্যাক্সির ওপর। তৎক্ষণাৎ চেয়ার ঠেলে উঠে পোশাক ঝাড়তে লাগলেন তিনি। কাজের মেয়েটা দৌড়ে এসে টিস্যু দিয়ে তার পোশাকে বসে যাওয়ার আগে কফির দাগ মোছার চেষ্টায় লিপ্ত হলো। থপ থপ করে শব্দ হলো ভীষণ। তারপরে 2 তলা সিঁড়ি দোরগোড়ায় দেখা মিলল জেসমিনকে ছোট ছেলে আয়দানের। গালে এখনো ব্যান্ডেজ, পরানো কোনো জামা নেই, শুধু একটা কালো ট্রাউজার নিচু হয়ে ঝুলছে কোমরে। সেখানে চিকচিক করছে সিলভারের তৈরি একটি ওয়েস্ট চেইন। আম্মি, ভাইয়া কোথায়? 100% শিওর ভাইয়া বাসায়। কোথায় বলো এক্ষুনি। শান্ত হও আগে, কি হয়েছে আমাকে বলো। জেসমিন কাজের মেয়েকে দূরে ঠেলে ছোট ছেলেকে দিকে এগোতে চাইলেন, কিন্তু ছেলে তাকে হাত তুলে থামিয়ে দিল। নিজের সিঁড়ি বেয়ে ভীষণ ক্রুদ্ধ ভঙ্গি এবং ক্ষিপ্ত গতিতে নেমে গেল। দুহাত মুষ্টিবদ্ধ করে আবারও গর্জন করে উঠল, ভাইয়া কাম দ্য ফ্যাক আউট অর গোনা কিল মি। শান্ত নির্বিকার কণ্ঠ সকলকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। ঘুরে দেখলো সবাই। বাড়ির লিভিং রুমে 2 পাশে সিঁড়ির মতন পেছানো 2টি সিঁড়ি। একটি বেয়ে একটু আগে আয়দান নেমে এসেছে, দ্বিতীয় সিঁড়ির একদম মাথায় দণ্ডায়মান দেখা গেল জায়দানকে। পুরো দস্তর বাইরের পোশাক পরনে, কালো ফর্মাল শার্ট এবং প্যান্ট, তার উপরে একই বর্ণের ব্লেজার। চোখের মোটা কালো প্রেমের চশমাটার আড়ালে নির্বিকার গোলাটে বাদামি দৃষ্টি। প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। বড় ভাইকে দেখার সাথে সাথে উন্মাদের মতন ছুটে গেল আয়দান। সিঁড়ির রেলিং আঁকড়ে ধরে দাঁতে দাঁত পিষে বলল, সোশ্যাল সাইট থেকে ভিডিওটা তুমি সরিয়েছ? জায়দানের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। ওই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কপালে খানিক এলোমেলো ছড়িয়ে থাকা চুল ব্যতীত আর কোনো কিছু খুঁজে দেখা পাওয়া গেল না তার মাঝে। যেন জীবন্ত এক ভাস্কর্য। জবাব না পেয়ে আয়দান হঠাৎ করে হেসে উঠল। হতাশায় হাত মুখ চেপে ঘষতে ঘষতে চাপা ক্রোধ এবং জোরপূর্বক হাসি দিয়ে বলল, অবশ্যই তুমি করেছ। ইউ আর দ্য ড্যাম সাইবার সিকিউরিটি এক্সপার্ট অফ আওয়ার ফ্যামিলি। জেসমিনকে হতবাক হয়ে পাশে দাঁড়িয়ে থাকা কাজের মেয়ে রোজিনার দিকে তাকালেন। মেয়েটিও তার মতোই দ্বিধান্বিত। কারোরই কিছু জানা নেই কি হচ্ছে তার সম্পর্কে। জায়দান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো। পকেট থেকে নিজের হাতঘড়ি বের করে হাতের কবজিতে জড়াতে জড়াতে বলল, ভিডিওটা ফলস ইনফরমেশন ছড়াচ্ছিল। সোশ্যাল মিডিয়া সিম্পলি সেটাকে টেক ডাউন করেছে। ফলস ইনফরমেশন সিম্পলি, আর ইউ রাইট মাইন্ড আউট হোয়াট? জায়দান কোনো জবাব দিল না। নিজের ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। উচ্চতার হিসেবে ছোট ভাই থেকে সে গুনে গুনে 1.5 ইঞ্চি লম্বা। আরে এখানে কি হচ্ছে? তোদের একজন অন্তত বলবি আমাকে। জেসমিনের কণ্ঠস্বর 2 ভাইয়ের দৃষ্টি বিনিময়ের মাঝে জেদ ঘটালো। আয়দানের দিকে গিয়ে তার বাহু চেপে ধরে তিনি শুধালেন, কি হয়েছে আমাকে বল। আরে মাম্মি, ওই স্লাটকে আজকে একটা উচিত শিক্ষা দিয়েছিলাম, কিন্তু তোমার গুণধর বড় ছেলে ন্যায়ের অবতারের মনে হয় নিজের কাল লাগেনি, এক্সের কষ্ট সহ্য হয়নি, দিল সব বরবাদ করে। জেসমিন ব্রু কুচকে জায়দানের দিকে তাকালো। সামান্য বিতৃষ্ণা ফুটলো তার দবদবে পশ্চা তুলতুলে চেহারায়। জায়দান, আয়দান এসব কি বলছে? তুমি ওই মেয়ের সঙ্গে জড়িয়েছো কোনোভাবে? তুমি জানো না ওই মেয়ে কত বড় একটা ফাজিল? জায়দানের মাঝে কোনো পরিবর্তন এলো না। নির্লিপ্ত দৃষ্টি ভাইয়ের ওপর থেকে সরিয়ে মায়ের উপর পেল সে। রং ইজ রং। এক্ষেত্রে তোমার ছোট ছেলে অন্যায় ছিল। সে ওভার স্পিডিং করেছে। আব্বুকে যে ইম্পোর্টেড ল্যাম্বরগিনি গিফট করেছে সেটা 14টা বাজিয়েছে। যদি ওর বোকা মস্তিষ্ক এটা না ধরতে পারে যে ওর গাড়ি কিংবা ঝাপসা হলেও ও যতটুকু শরীর ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছিল তা ওর পরিচয় শনাক্তের জন্য মোর দ্যান এনাফ। তার দায়ভার আমাদের পরিবারের নয়। তবুও সম্মানটুকু আপু আর তোমার যেহেতু মাম্মু। ছেলের বিশ্লেষণ শুনে জেসমিন থেমে গেলেন। পাল্টা কোনো জবাব দেবার মতন কিছু খুঁজে পেলেন না। ছোট ছেলের দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন। আয়দানের ক্রোধ হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। সে এবার খিলখিল করে হাসছে। মাথায় 2 হাত চেপে সে হাসতে হাসতে বলল, ও ফাক, এটা তাহলে তুমি রেপুটেশনের জন্য করেছো? থ্যাঙ্কস ব্রো। আয়দান, তোর বিবেক বিবেচনা বোধ স্বভাবটা কি কখনো বদলাবে না? জেসমিনের প্রশ্ন কানে হাত দিয়ে জিভ কামড়ালো আয়দান। উপ সরি মাই বিউটিফুল মাদার। সরিটা তোমাকে আজ আরেকজনকে বলতে হবে। জায়দানের শীতল কণ্ঠ মা ছেলে স্নেহ বিনিময়ের মাঝে হস্তক্ষেপ করল। আয়দান জেসমিনের কাঁধে হাত জড়িয়ে বড় ভাইয়ের চোখের দিকে চেয়ে ঠোঁটে হাসি নিয়ে বলল, হা হা, কার কাছে আবার? জায়দান জবাব না দিয়ে পাশে ঘুরল। এক পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা রোজিনা আদেশ করলো, আয়দানের বেডরুম থেকে ওর একটা টি শার্ট আর হুডি নিয়ে এসো। বাইরে ঠান্ডা বাড়তে শুরু করেছে। নিজের বিছানায় পা ঝুলিয়ে বসে আছি আমি।
রুমের জানালা হাট করে খোলা। নভেম্বরের রাতে কনকনে বাতাস প্রবেশ করছে ভেতরে। হাফ হাতা টি শার্ট গায়ে থাকায় সেই হাড় হিম করা বায়ু আমার শরীরে লোম খাড়া করে দিচ্ছে। তবুও বিশেষ নড়চড় নেই। মনে হচ্ছে বুঝে শীতের প্রকোপটা শরীরে নয় পড়েছে আমার মনে। আমার হোমমেড পিৎজা বিক্রির অনলাইন পেজটা মানুষ মাত্রাতিরিক্ত রিপোর্ট করার কারণে সাপোর্টেড হয়ে গিয়েছে। আগে থেকে যে অর্ডারগুলো ছিল সেগুলো সব ক্যান্সেল করে দিয়েছে কাস্টমাররা। গরম গরম তৈরি করা পিৎজাগুলো বক্স ছাড়ে অত্যন্ত অবহেলায় পড়ে আছে ডাইনিং টেবিলে। খোলা জানালা বেয়ে আসা দুটি মাছি বনবন করছে সেখানে। অন্যদিকে হলো হাইজিন মেনটেন করার জন্য উপরে পড়ে লাগলাম, জানালা অব্দি বন্ধ রাখতাম, কিন্তু আজ কিছুই বোধ হচ্ছে না। আমার ঠিক বিপরীত পাশে বিছানায় চুপটি করে বসে আছে মীরা। কম্বল জড়িয়ে সে নিজে শীত নিবারণ করে রেখেছে, তবুও আমার জানালা আটকাতে বলছে না। অবলম্বন একটা দিনে গুড়িয়ে দিয়েছে সম্পূর্ণভাবে। সঙ্গে মানুষের বাঁকা দৃষ্টি। পেজ সাসপেন্ড হওয়ার আগে ইনবক্সে যেসব মেসেজ এসেছে তা আমার সমস্ত শরীর সূচ ফুটিয়ে দিয়েছে যেন। নিজেকে সত্যি কেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মস্তিষ্কের মনে হচ্ছে আমার। আমি অপরাধী, বহু পাপ করেছি এই ঠুনকো জীবনে। তাই বোধ হয় রহমানুর রাহিম আমার এমন শাস্তি দিচ্ছেন। এই শাস্তি হয়তো আমার প্রাপ্য। স্কুটিটাও আর ঠিক করা যাবে না। মীরা নিঃশব্দে ভেঙে মিনমিন করে উচ্চারণ করায় আমি মৃদু হেসে মাথা নাড়ালাম। ইঞ্জিনটা ঘুরিয়ে দিয়েছে, ওটা ঠিক করতে যা লাগবে তার তুলনায় নতুন একটা কিনে নেওয়াই শ্রেয়। বিছানা ছেড়ে নেমে এসে আমার কাঁধে হাত রেখে খানিক জাঁকিয়ে বুঝিয়ে বসা দেওয়ার চেষ্টা করলো মীরা। সাবিন, বেশি চিন্তা করিস না, কয়েকটা দিন তো তুই বাসায় থাক। আমার ইনকামে আমরা দুজনে চলে যাবে। আমি দেখছি তোর জন্য কোথাও কাজের ব্যবস্থা করা যায় কিনা। একদম মন খারাপ করিস না, আমি আছি। মীরাকে এই মুহূর্তে কী বলা উচিত মাথায় আসলো না আমার। তার দুহাত ধরে খানিকটা চেপে ঠোঁটে কৃত্রিম হাসি ধরে রেখেই বললাম, আমার জন্য তো চিন্তা করিস না। তুই না বলেছিলি তোর কেকের জন্য জিনিস কিনতে যেতে হবে? প্লিজ যা। যদি তোর ইনকামে চলতে হয় তাহলে তোকে মন দিয়ে কাজ করতে হবে। বল, নিয়ে আয়। আজ আমিও তোকে বেকিংয়ে সাহায্য করব। বান্ধবীর চোখে পানি চলকে উঠল। ঝুঁকে আমার কপালে ঠেকিয়ে সে বলল, তুই এত শক্ত একটা মেয়ে। আমার সাবিন কত সাহসী। আমি বদদোয়া দিচ্ছি ওই শয়তানদের কোনোদিন ভালো হবে না। তুই দেখে নিস, তোর মতন একটা চমৎকার মেয়ের সঙ্গে এত খারাপ হতেই পারে না। চমৎকার আমি? মলিন হাসলাম শুধু। মীরা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে বেরোলো। ইতস্ত করলে আমি ঠেলে জোর করে পাঠালাম। তারপর আগের মতন চুপচাপ ভেতরে ঢুকে জানালার কাছে গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকলাম। সমস্ত শরীর হিম প্রবাহে ধীরে ধীরে বরফ খণ্ডে পরিণত হতে লাগলো আমার। ড্যাড, তুমি ঠিকই বলতে, একদিন আমি বুঝবো জীবন কতটা কঠিন। আজ আমি সত্যি বুঝেছি ড্যাড, সত্যি বুঝেছি। আনমনে বিড়বিড় করে উচ্চারণ করলাম আমি। চোখে জমতে চাওয়া অশ্রুগুলো জমতে পারল না। আড়ালে থাকলো এক শক্ত নারীত্বের দেওয়ালের ওপারে। ঠিক কতক্ষণ কেটেছে আর হিসাব রইল না। দরজায় মৃদু কড়া নাড়া শব্দে মনোযোগ আকর্ষিত হলো আমার। মীরা এসে পড়েছে এত জলদি। অবাক হয়ে গেলাম। খুলে দিলাম দরজা। তোকে না বলেছি নির্দ্বিধায় যেতে? আমি একদম ঠিক। মুখে কথা মুখে আটকে রইল আমার। শব্দগুলো যেন গলার ভেতরে দলা পাকিয়ে গেল। বুকের ভেতর ভয়ানক এক মোচড় দিয়ে উঠল। তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটা লোমকূপ। এই আলোড়নের শীতের নয়, জায়দান আরফিনের উপস্থিতি। আমার প্রাক্তন স্বামী আজ আবারও দণ্ডায়মান আমার মুখোমুখি। ঠিক সেদিনের মতন। পার্থক্য শুধু সেদিন সে ছিল দরজায় এপাশে, আমি ওপাশে। ওই গভীর বাদামি নয়নের দৃষ্টি মিলিত হলো আমার। নির্লিপ্ত সাগরের মাঝে একরাশ বাদামি প্রশান্তি। চশমার লেন্সের ওপর প্রান্ত থেকে চেয়ে আছে আমার দিকে, যেন আমাকে নয়, দেখছে আমার ভেতরের রোগকে। অজান্তে দরজার হাতলে সজোরে চেপে বসলো আমার হাত। একটি শক্ত ঢোক গিললাম। আমার হৃদয় আরম্ভ হলো নির্দারুণ ঘূর্ণিপাক। তবে সেই ঘূর্ণিপাকের মাঝে অগ্নিপাত ঘটল ক্রোধের অগ্নিগিরির। যখন দেখলাম জায়দান একা নয়, তার পাশে সামান্য পিছনে অত্যন্ত অস্বস্তি নিয়ে হুমকি স্বরূপ ভঙ্গিতে দাঁড়ানো আয়দান। এবার মনে পড়ছে কেন এই বান্দার চোখ দুটো আমার ছেনা ছেনা লাগছিল। আমার প্রাক্তন স্বামী অতি চরিত্রবান গুণধর ভাই কিনা, যে নিজের বড় ভাইয়ের বিয়ের সময় বিদেশ থেকে দেশে আসার প্রয়োজন বোধ করেনি। নাম শোনা বাদে সরাসরি পরিচয় হয়নি কোনোদিন। আমার ভ্রুজোড়া তীব্র কুঞ্চন ধারণ করতে বেশি এলো প্রাক্তনের সেই পরিচিত নির্বিকার প্রশান্ত কণ্ঠ। কাম ইনসাইড সাবিন। চোখ ফিরিয়ে ওই বাদামি গহ্বরে আকুল তাকিয়ে রইলাম আমি। মীরা বাদে এই প্রথম অন্য কোনো কণ্ঠ নিজের অপছন্দের নামটা মধু শোনালো আমার কানে।